৮০ দশকের ইন্দোনেশিয়ার প্রত্যন্ত গ্রাম মাজেনা। এই গ্রামের মাটিতে শুয়ে আছে অবনীত অভিশপ্ত লাশ। সন্ধ্যা পেরুলে লাশের খাটিয়া বহনকারী এক পাল বের হয়। তবে শোনা যায় তাদের চোখে কোনো মানুষ পড়লে হতে হয় নৃশংস খুনের শিকার। এই গ্রামেরই মেয়ে জিয়া। শহরে থাকা বিদায় সে তার মায়ের সাথে শেষ সময়টুকু কাটাতে পারেনি। তবে তার মৃত্যুর খবর শুনে তার শেষ অন্ত্যক্রিয়ায় এসেছে এই গ্রামে। গ্রামের মাটিতে পা রাখতে কেন এক অজানা অভিশাপ আবার পুনরায় জাগ্রত হয়ে যায়। তবে কি সেই গ্রামের ইতিহাস কারাই বা কফিন বহনকারী নরঘাতক? এই নিয়ে আজকের ইন্দোনেশিয়ান হরর থ্রিলার মুভি ক্রোনোলিও। আমি সুরভি, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইন্দোনেশিয়ার ইস্ট জাপানিসে 40 দশকের সংগঠিত এবং অসংগঠিত গ্যাং এর হত্যাকাণ্ড হয়েছিল। গ্যাংটার নাম ছিল সুগালি। তার অর্থ অবাধ্য শিশুদের সমাজ। তাদের নিয়ে লোকদের মুখে অনেক ভয়াবহ কথা শোনা যায়। কিছু সুগালিকে গুলি বা ধারালো অস্ত্র দিয়ে মারা অসম্ভব। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এরা সবাই ব্ল্যাক ম্যাজিক করত। এই হত্যাকাণ্ডের মধ্যে এক ব্যক্তিকে মুণ্ডপাত করে মারা হয়। মৃত্যুর আগে সেই লোক এই গ্রামকে অভিশাপ দিয়ে গিয়েছিল এবং বলেছিল তার বংশধর যে অবধি বেঁচে থাকবে সে কাউকে ছাড়বে না। এই ম্যাসাকার ঘটে গেছে প্রায় 10 বছর হবে। জিয়া আর গ্রামের বাড়ি মাঝনাঙে যাচ্ছে। তার সাথে ঘনিষ্ঠ বন্ধু দিকা। আসলে জিয়ার মা মারা গেছে। যাত্রাপথে জিয়ার মুখে জানা যায় এই গ্রামে তার আসা নিষেধ। তবুও শত অপেক্ষা করে সে তার গ্রামের বাড়ি যাচ্ছে। আরও জানা যায় তার বাবা 10 বছর ধরে নিখোঁজ। এখনও অবধি তার কোনো খোঁজ মেলেনি। আজকের আবহাওয়া কিছুটা মেঘাচ্ছন্ন। তাছাড়া আকাশে পাখিরা ছটফট করছে। তারা যেন কোনো অজানা ইতিহাসের সাক্ষী হতে চলেছে। জিয়া ও দীঘা দীর্ঘ যাত্রা শেষে গন্তব্যস্থলে এসে পৌঁছায়। তবে গ্রামের মাটিতে পা রাখতেই বজ্রপাত শুরু হয়। জিয়ার মায়ের দাফন শেষ হয়ে গেছে। জিয়াকে দেখতে তার নানা কিছুটা গম্ভীর। তার চেহারা কোনো এক অজানা চিন্তার ছাপ। জিয়া তার নানার চেহারা দেখে এটা বুঝতে পারে সে তাকে দেখতে চায় না। বাড়ি ফিরতে দানাং তাকে জানায়, তোকে বলেছি গ্রামের বাড়িতে না আসতে, আর সাথে কাকে নিয়ে এসেছিস? জিয়া বলে, তুমি কি বলছো? আমার মা মারা গেছে, আমি কি আসবো না? দানাং তাকে স্পর্শ জানিয়ে দেয়, দাফন কাফনের কাজ শেষ হয়ে গেছে, এখন তুই শহরে ফিরে যেতে পারিস। তার নানা চাইছে না জিয়া এখানে থাকুক। জিয়া তার নানাকে জানায়, তাহলে তুমি কি আমাকে ভালোবাসো না? তুমি কি চাও না আমি তোমার কাছে কয়েকদিন থাকি? দানাং জানায় সে তাকে অনেক ভালোবাসে, তবে এখানে না থাকার কারণ অন্য বিষয় নিয়ে। এ গ্রামের পুরনো এক অভিশাপ রয়েছে। তাছাড়া এখানে দানাং এর কথায় সবাই উঠে বসে। দানাং এর সহকারী প্রাপ্ত গ্রামের সবাইকে একত্রিত করে গ্রামবাসীদের জানায় এক দুর্ঘটনা ঘটে গেছে। সে জানায় উডার মেয়ে গ্রামে প্রবেশ করেছে। তোমরা সবাই ভালো করে জানো তোমাদের কি করতে হবে, এবং অবশ্যই তোমাদের বাচ্চাদের তো সেই ঘটনা শুনিয়েছ। তবুও নতুন করে তোমাদের সবাইকে জানিয়ে দিচ্ছি, আজ রাতে ভুলবশত কেউ ঘর থেকে বের হবে না। গ্রামবাসী জানায়, তাহলে নামাজ পড়ব কিভাবে? সে বলে, একদিন ঘরে নামাজ পড়লেও কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। যেভাবে বলছি সেভাবেই করবে। আর যদি ভুলবশত সামনে চলে আসে তাহলে ভুলেও তাদের দিকে তাকানো যাবে না। তবে সেখানে গ্রাম পুলিশেরা এই কথাগুলো মানতে নারাজ, কেননা তাদের রাতে পাহারা দিতে হয়। কিন্তু গ্রামবাসীদের মধ্যে ইতিমধ্যে এক আতঙ্ক ঢুকে যায়। জিয়া তার মায়ের পোশাক নিয়ে বসে আছে। পোশাকের ঘ্রাণটা যেন তাকে স্বস্তি প্রদান করেছে। তবে হঠাৎ উপর থেকে এক রাবার বল নিচে গড়িয়ে চলে আসে। উপরে গিয়ে দেখতে পায় ঘোড়ার চেয়ারটা নড়ছে। তা থাকতেই হঠাৎ পেছনে ট্যাঙ্ক থেকে এক অদ্ভুত শব্দ ভেসে আসে। চেক করে দেখে ট্যাঙ্কে তালা দেওয়া। হঠাৎ সেখানে তার নানা এসে উপস্থিত হলে তাকে জানায়, তোমরা ব্যাকপ্যাক এখনও গোছাওনি কেন? জিয়া তার নানাকে জানায়, এই ট্যাঙ্কের ভিতরে কি আছে? দানাং বলে, এর ভিতরে তেমন কোনো কিছু নেই। এখন দিকার মনে প্রশ্ন, কেনই বা তার নানা তাকে এখান থেকে তাড়িয়ে দেয়, যার জন্য মরিয়া হয়ে উঠেছে। জিয়া তাকে জানায়, তারা মনে করে আমি এখানে থাকলে আমার বাবা আবার চলে আসবে। এই বিষয়ে আরও প্রশ্ন করতে গেলে দিকাকে সেখানে চুপ করিয়ে দেয়। অল্প স্বরে জিয়া বলে, তার বাবা যে নিখোঁজ হয়েছে এতে তার সন্দেহ রয়েছে। তাছাড়া গত বছর তার মা তাকে দেখার জন্য উতলা হয়ে পড়েছিল। হয়তো তার মা তাকে কোনো কিছু জানাতে চাচ্ছিল।
তবে সেই সৌভাগ্য জিয়ার হয়ে ওঠেনি। এর পেছনের কারণ হচ্ছে তার নানা তাকে এখানে কোনো মতেই আসতে দিচ্ছিল না। তার নানা তাকে বলেছিল এখানে আসলে নাকি মহা বিপদ হয়ে যাবে। এর পরিপ্রেক্ষিতেই সে আর এখানে আসেনি। তবে জিয়া দিকার কাছে ক্ষমা চেয়ে নেয় এ কারণে যে তাকে এই সময়ের মধ্যে সে ডেকে নিয়ে এসেছে। এরপর গ্রামে প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসে। আবহাওয়া তেমন একটা ভালো না। আকাশে কালো মেঘ আর ঘন ঘন বজ্রপাত হচ্ছে। জিয়া যে গাড়ি দিয়ে শহরে ফিরবে সেই গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে। এখানে সমস্যা একটাই, নির্জনতায় কোথায় বা মেকানিক খুঁজে পাবে। এখন দানাং কিছুটা শঙ্কিত। তাদের দুজনকে আগে থেকে বলে দেয় পেছন থেকে ডাক দিলে ভুলেও তাকাবি না। জিয়া বলে এত কিছু করার কি প্রয়োজন আছে, এক রাত্রি তো থাকবো। দানাং অনেকটাই সিরিয়াস, সে জানায় তোদের বাঁচানোর চেষ্টা করছি। তাকে নিয়ে দানাং সাহায্যের জন্য বেরিয়ে পড়ে। তাকে বলে ওই যে ওই দিকটা একটু দেখো কেউ সাহায্য করে কিনা, আর আমি সামনের দিকটা দেখছি। অন্যদিকে গ্রাম পুলিশ পাহারা দিচ্ছে। তাদের ধারণা গ্রামের কোনো সমস্যা হবে না। তবুও আজকের দিনটা একেবারে নীরব। তারা ভাবছে আর আধা ঘন্টা পাহারা দিয়ে বাড়ি চলে যাব। জিয়া বাড়িতে একা বসে রয়েছে। এত কিছুর মধ্যে সে ভুলেই গেছে তার বান্ধবীর বিয়ে হয়েছে। কিন্তু সে তাকে অভিনন্দন জানায়নি। মেলির কাছে টেলিফোন করে ক্ষমা চায়, এর কারণ তার বিয়ের মধ্যে সে আসতে পারেনি। অন্যদিকে দিকা চারিপাশে কারো কাছে সাহায্য পায় না। দূর দূরান্ত শুধুমাত্র জঙ্গল ছাড়া আর কিছুই নেই। পরিবেশ কিছুটা ঠান্ডা, তাছাড়া ওয়েদারটাও ভালো। পাশে বসার একটা জায়গা আছে। ওই ওয়েদার একটা সিগারেটের ডিমান্ড করে, তাই বসে থাকে। ডায়েরিটা নিয়ে সিগারেটের আগুন জ্বালিয়ে ফুঁকতে শুরু করে। আজকের দিনটা বেশ ভালোই কেটেছে, কারণ তার সাথে জিয়া ছিল। মনে মনে কিছুটা সে জিয়াকে ভালোবাসে, কিন্তু ভয়ে এখনও অবধি প্রকাশ করতে পারেনি। আবহাওয়া এমন, আর কিছুক্ষণ পরেই হয়তোবা বৃষ্টি নামবে। তাছাড়া গ্রামবাসীরাও প্রচণ্ড আতঙ্কে রয়েছে। দিকার ডায়েরির পৃষ্ঠা পাল্টাতেই এক অদ্ভুত ড্রয়িং দেখতে পায়। তবে এই ড্রয়িংটা সে করেনি। নজর থেকে ডায়েরি সরাতেই কালো ছায়ার মতন দুটি পা ভেসে ওঠে। এ দেখে সে কিছুটা ভয় পায়, তবে কিছুক্ষণ পর ভেবে নেয় এটা আর চোখের ভ্রম ছিল। শঙ্কিত হয়ে এখন দানাংকে স্যার স্যার বলে ডাকতে শুরু করে। তবে লাইনটাও চলে যায়। গ্রামে ছড়িয়ে পড়ে লাশবাহী একদল আতঙ্ক। সেখান দিয়ে হেঁটে যাচ্ছে, চারিপাশে কুয়াশা। গ্রাম পুলিশ এই কাফেলাকে দেখে বলতে শুরু করে, এই ঘরে যাও না কেন, কোথায় যাচ্ছ? পাশেরটা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে দৌড়ে পাশে তাকিয়ে দেখে তার পিছনে কেউ নেই। ইতিমধ্যে সেই নরকরা তার সামনে ভয়ে এসে চিৎকার দিয়ে এক দৌড়ে। অন্যদিকে মেলির মাও তাদের দেখতে পায়। তাছাড়া তাড়াতাড়ি করে ঘরের মধ্যে পৌঁছে তার মেয়েকে এক আলমারির ভেতরে লুকিয়ে রাখে। তাকে বললে কোনোভাবেই এখান থেকে বের হবে না। দিকা ভয় পেয়ে এসে গাড়ির এখানে লুকিয়ে আছে। পাশ থেকে জিয়া এসে তাকে বলে এখানে কি করছো? কোনো কথা না বলে জিয়াকে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছে। জিয়া বলে থামো, কি হয়েছে শুনি। এই গ্রামের মধ্যে কিছু আছে, আমি নিজে চোখে দেখেছি। এখানে আর একটা মুহূর্ত থাকা যাবে না। কেন, তুমি কি দেখেছো? এবার দিকা তাকে জানাই এক লাশবাহী কাফেলা দেখেছে। তাকে আরও জানাই এরা কোনো মতেই মানুষ হতে পারে না, তারা সবাই মৃত্যু। দিকা সিরিয়াস হয়ে বলছে আমি মজা করছি না, আমি সত্যি তাদের দেখেছি। আর তারা ফেনয় বা গাড়ির টায়ারটা পাংচার করতে গেলে এখন আমরা এখান থেকে কিভাবে পালাবো? আসলে এখানে থাকার জন্য ইচ্ছে করে জিয়া টায়ারটা পাংচার করেছিল। অন্যদিকে গ্রাম পুলিশ দৌড়াতে দৌড়াতে তার বন্ধু জনের খোঁজ পায়। গিয়েই তাকে বলে শালা, তুই আমাকে বিপদে ফেলে রেখে কিভাবে চলে আসতে পারিস? এতদিন যা শুনেছি আজ তার প্রমাণ পেয়েছি, গেলাম। একেই বলে বিপদে বন্ধুর পরিচয়। জন যখন বেল বাজিয়ে গ্রামবাসীকে সতর্ক করতেই যাবে, পাশে দেখে বুট নিজের মাথা নিজেই ঠোকাচ্ছে। রক্তে দিয়ে পুরোটা মাথা ভরে যায় এবং সে বলতে লাগছিল জন আমাকে সাহায্য করো,
এইভাবেই মাথার ঠোকরাতে ঠোকরাতে সে মারা যায়।